আরে 41 দিন তো খাটলাম, আর একটা দিন খাটতে অসুবিধা কি আছে? ওই জন্যই তো আমি সিডারা বিক্রি করিনি। পুলিশ তাকে গাড়িতে তোলার সময় পেছন দিক থেকে লাথি মারতে হবে, পিঠে মারতে হবে, মাথায় মারতে হবে, এই কাজে ব্যস্ত হয়ে গেছে। ওই দিনকে এত লোক জমায়েত হয়ে গেছিল, সরকার হয়তো ভয় পেয়ে গেছিল। সেটা নিলাম একটা এক্সট্রা দিন। আজ 1,500 বছরের প্রথম এই বাড়ি আমি সেই বংশে জেল খাটতে হয়েছে। তোর ভিতরে ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। আজ আমরা পৌঁছে গেছি পবিত্র তীর্থস্থান ফুরফুরা শরীফ। পেয়েছি পীরজাদা নওশাদ সিদ্দিকী, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা গতকাল যেটা দেখলাম, দীর্ঘ 42 দিন জেল খাটার পর যখন প্রেসিডেন্ট জেল থেকে তিনি বেরোলেন, বঞ্চিত সমাজের মানুষ, দলিত, আদিবাসী থেকে শুরু করে সর্বসাধারণ একেবারেই সকাল থেকে সেখানে ভিড় জমিয়েছেন। তারপরে তিনি বেরোলেন, যেভাবে তার বাড়িতে পৌঁছে দিলেন ফুরফুরা শরীফ পাশা পর্যন্ত হাজার হাজার মানুষ তার পিছনে দৌড়েছেন। একজন জেল খাটার পর বেরোনোর সময় যেভাবে মানুষ দৌড়াচ্ছে, এই সর্বপ্রথম এই বঞ্চিত সমাজের মানুষদের জন্য আপনি কি বার্তা দেবেন? ওই জন্যই তো আমি সিডারা বিক্রি করিনি। ওই জন্যই তো আমি 1-2 বছর চালিয়ে নিলাম তৃণমূল বিজেপির বাইরে। এদের আবেগ, এদের ভালোবাসা, আস্থা আমার প্রতি আছে বলে, এদের আবেগ, ভালোবাসা, আস্থা আমি কোনোদিনই কোনো রকম লোভের কাছে আত্মসমর্পণ করবো না। তো এদেরকে ধন্যবাদ জানাই। ডে 1 থেকে গতকাল পর্যন্ত, আজকে অবশ্য আমার পাশে মানুষ আছে, যে সমস্ত মানুষজন আমার অনৈতিক গ্রেফতারের প্রতিবাদ করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং গতকাল যারা আমাকে দীর্ঘক্ষণ সে প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি অব্দি নিয়ে আসলেন, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আরও একটা জিনিস আমরা দেখলাম যে প্রেসিডেন্সি জেল থেকে আপনি যখন বেরোলেন, তার আগে পুলিশ কিন্তু একদম কাউকে ঘেঁষতে দিল না। যখনই আপনি বেরিয়ে গেলেন, সেখানে দেখা গেল, সত্যি আমি অবাক চিত্র একটা দেখলাম, যে পুলিশ সঙ্গে সঙ্গে সরে গেল। আপনাকে ধস্তাধস্তি, যেটা 30 সেকেন্ড লাগে আপনার গাড়িতে উঠতে, সেটা 5 মিনিট লেগে গেল। সেখানে কম বেশি হলেও কয়েক লক্ষ টাকা পকেট বাড়ি হয়েছে, 20টার উপরে মোবাইল চুরি গেছে। পুলিশের এই গাফিলতিটা কি বলবেন আপনি? ব্যাপারটা হচ্ছে, কলকাতা পুলিশ একটা সময় ছিল বিশ্বের, কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর বিভাগ বিশ্বের অন্যতম সেরা ছিল। দুঃখের বিষয়, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা শাসক দলের অঙ্গুলহীনে নিতে এমনভাবে আজকে বিচরণ করছে, তাদের যে লেভেলটা ছিল আজকে লেভেল একটা ডাউন হয়েছে। পুলিশের দরকার সব সময় সজাগ থাকা, কিন্তু দুঃখের বিষয় পুলিশ তার প্রধান কাজটাকে কিছু উপরে নেতৃত্ব শাসক দলের সাথে মিশে গিয়ে এমনভাবে করছে যে প্রধান যেটা কাজ সেটাকে তারা ছেড়ে দিয়ে বিরোধী কোথায় আছে, কাকে ধরে অ্যারেস্ট করতে হবে, কাকে গাড়িতে তোলার সময় পেছন দিক থেকে লাথি মারতে হবে, পিঠে মারতে হবে, মাথায় মারতে হবে, কার বাড়িতে রাত 3টের সময় গিয়ে নটোরিয়াস ক্রিমিনালের মতো তার সাথে আচরণ করতে হবে, এই কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি পুলিশদের কাছে অনুরোধ করব, কলকাতা পুলিশের যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কিন্তু কলকাতা পুলিশের। সময়ময় কলকাতা পুলিশের প্রতি মানুষের যে ভরসা আস্থা ছিল সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব। তবে যেটা হয়েছে, আপনি বলছেন যে আমি জানি না, আমি আজকে প্রথম শুনলাম। আমি প্রত্যেককে বলবো, ক্যামেরার মাধ্যমে যাদের ওখানে মোবাইল খোয়া গেছে এবং টাকা পকেট মারি হয়েছে, সম্ভবত ওটা আলিপুরের এর মধ্যে যে জুডিসডিকশনে পড়ছে, যে থানা আছে, সেখানে কমপ্লেন করুন। যদি না উদ্ধার হয়, আমি ওটাকে নিয়ে আগামী দিনে আইনি প্রক্রিয়াতে যাব। আরও একটা বিষয় আমি দেখলাম, যেটা যে আপনার জামিন হয়েছে হাইকোর্ট থেকে বৃহস্পতিবার বেলা 12টার সময়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুক্রবার তারা সারা দিন কাগজপত্র, যেভাবে তার প্রসিডিওর, তারা বারবার বলছে যে একটু সামান্য কিছু কালির দাগ লেগেছে অর্ডার কপিতে। বলছে কালির দাগ কেন? আপনার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আপনার বাবার নাম আলী আকবর সিদ্দিকী। আইনজীবীরা যেটা বললেন যে 20 বছর ধরে প্র্যাকটিস করছে, এরাম হেনস্থ করা হয়নি। আপনি একজন বিধায়ক, হাইকোর্টের থেকে জামিন পেয়েছেন, তারপরে শুক্রবার সেখানে হাজার হাজার মানুষ সেখানে পৌঁছেছে, ফুল নিয়ে, মিষ্টি নিয়ে। তারা যেভাবে দাঁড়িয়েছিল, সেই আবেগটাকে তাদের নষ্ট করে দিয়ে আপনাকে শুক্রবার বের হতে পারলেন না, শনিবার বার হতে হলো। কি বলবেন সে বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজার হাতে কলম, তো রাজার হাতের কলম। তারপরে বলবো, আমি আইনের বিশেষজ্ঞ নয়, এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত আমার আইনজীবীর সাথে আমার কথা বলার সময় হয়ে ওঠেনি যে কী কারণে একদিন পিছিয়ে গেল। তবে যেটা আপনার মতো মিডিয়ার মাধ্যমে বা মানুষের মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, যে এখানেও একটা সরকারের কোন ষড়যন্ত্র আছে। অ্যাকচুয়ালি আমি বলবো, ওই দিনকে এত লোক জমায়েত হয়ে গেছিলো, সরকার হয়তো ভয় পেয়ে গেছিল, হয়তো একদিন পিছিয়ে দিল। তবে আমাদের আবেগ আমাদের মানুষজনের যে আবেগ আছে, সেটাকে একদিন পিছিয়ে কিছু করতে পারলো না। দেখতে পেলেন তো কীভাবে মানুষ একটার পর একটা এলাকা যখন পার হচ্ছিলাম, সেখানকার মানুষের স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কীভাবে আশীর্বাদ করলো আমাদেরকে, দোয়া করলো আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা বলে মনে করি। আর যে একদিন কি করেছে আরে 41 দিন তো খাটলাম, আর একটা দিন খাটতে অসুবিধা কী আছে? সেটা নিলাম একটা এক্সট্রা দিন। আপনি জেলে গেলেন, প্রতিনিয়ত মানুষ তো ভিড় জমিয়েছে বিভিন্ন জেলের সামনে, বা যখনই আপনাকে তুলেছে, সেই সঙ্গে যে উৎসবের মেজাজে আপনি বাড়ি ফিরলেন, এবং আগামীকাল থেকে আপনার বাড়ির যে ফুরফুরা শরীফের তীর্থস্থান, সেখানে বড় ইসালে সব, সেই ইসালে সবে তারা সেদিকে মানুষমুখী হচ্ছেন, কি বলবে তাদের? কি বার্তা? দেখুন, এদেরকে নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই, কারণ যেভাবে 3 দিন প্রায় 60 থেকে 70 লাখের উপরে মানুষজন আসে, সেই অর্থে
না আছে পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা থেকে, না আছে যে ট্রাফিকিং ব্যবস্থা, সেরকম কিছুই নাই। ট্রাফিকেরও সেরকম যেটা হওয়া প্রয়োজন সে তারাও তো কিছুই থাকে না এখানে। এরা দীর্ঘদিন ধরে একইভাবে আসছে, এরা নিজেরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে আসে, পুণ্যভূমিতে তীর্থভূমিতে আসে, তীর্থের কাজ করে, পুণ্যের কাজ করে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আসে এখানে, নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে এখান থেকে ফিরে যায়। তবে যেহেতু কী বার্তা দেবে, আমি একটা কথাই বলবো, অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে বা অনেক বয়স্কদেরকে নিয়ে আসে, আমি তাদেরকে অনুরোধ করবো বাচ্চাদেরকে বয়স্কদেরকে নজরে রাখবেন। ইনকেস তারা যদি মিসিং হয়ে যায়, অনেক ক্ষেত্রে মিসিং হয়ে যায়, সেই বাচ্চার পকেটে বাবার নাম বা পিতার নাম, এলাকার নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখা দরকার। এবং বয়স্কদের ক্ষেত্রে বাইচান্স যদি মিসিং হয়, তাহলে বাচ্চাটা দেখালে সেই জায়গায় আমরা কন্ট্যাক্ট তাকে করে নিতে পারবো, দ্রুত তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। ভারত স্বাধীনের আগে এবং ভারত স্বাধীনের পরে কোনো সরকারের ক্ষমতা হয়নি এই বাড়ির কাউকে পুলিশের গালিতে জড়াবে, কিন্তু আপনি বিধায়ক হওয়ার পরে সেটা দেখা গেল যে এই পরিবার থেকে আপনাকে জেল কাটতে হলো। প্রায় 42 দিন আপনি জেলে ছিলেন। জেলে থাকার যে অভিজ্ঞতা যদি একটু আমাদের দর্শকদের বলেন। দেখুন, আমি 1500 বছরের, আমি লাস্ট 1500 বছর বলবো, তারও আগে আছে আমাদের ফ্যামিলির ইতিহাস, আমি অতটা যাচ্ছি, আমি জাস্ট 1500 বছরের কথা বলছি। আজ 1500 বছরের প্রথম হচ্ছে ইতিহাসে আমি প্রথম আমার এই বাড়ি, আমি সেই বংশের যে আমাকে জেল খাটতে হয়েছে। তো ওর ভিতরে ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা সময়ের সাথে ডিসক্লোজ করব। যেগুলো আপডেট করা দরকার সবের আপডেট হচ্ছে। বিধায়কদের স্যালারি বেড়ে যাচ্ছে, জনপ্রতিনিধিদের স্যালারি দিনকে দিন বেড়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক আপডেট হচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। এই দেওয়া নয়, ব্রিটিশের আইন, এটা চলবে না, সব যখন আপডেট হচ্ছে, আমাদের যারা অভিযুক্ত বা যারা কনভিক্ট, তাদেরও লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনা দরকার, যেগুলো আমি সেখানে উপলব্ধি করতে পেরেছি। সেইগুলোকে আমি আস্তে আস্তে বলবো, আপনাদের ক্যামেরার মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে জানাবো, এবং আমি বিধানসভার মধ্যে বাইরেও জানাবো যে এগুলোকে আপডেট করা দরকার। আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আমার থেকে এটা ভালো রাজ্যের শাসক দলে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। বঞ্চিত সমাজের মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পাশে বামফ্রন্ট দাঁড়িয়েছে, কংগ্রেস দাঁড়িয়েছে, এবং একাধিক ছোট ছোট দল দাঁড়িয়েছে, একাধিক ছোট ছোট রাজনৈতিক দল। আবার কি আপনি নূতন করে কিছু ফন্ডের ডাক দেবেন? কারণ আপনার দিকে কিন্তু সারা বঞ্চিত সমাজ তাকিয়ে আছে। দেখুন, আমি সবসময় মানুষের জন্য রাজনীতি করছি, মানুষ যাতে উপকৃত হবে আমি সেটা করব। তবে আমিও একটা ছোট দল বলুন, যতটুকুই দল বলুন, আমি একটা দলের চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমার দলও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, রাজ্য কমিটি আছে। রাজ্য কমিটি যে সিদ্ধান্ত উপনীত হবে সেটা আমিও মানবো, আমার জেনারেল সেক্রেটারিও মানবে, রাজ্য কমিটির মেম্বার মানবে, এবং বুথের আমার মেম্বারকেও সেটা মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য। রাজ্য কমিটির সাথে আলোচনা সাপেক্ষে বলবো। তবে একটা কথা, আগামী পঞ্চায়েত নির্বাচনে আমি আমরা যারা রাজনৈতিক দলের নেতারা আছি, কি জোট করলো সেটার থেকে বড় কথা হচ্ছে পাবলিক তার এলাকাতে নিজের মতো জোট করে নেবে। এই শাসকের অত্যাচারের হাত থেকে কীভাবে মুক্তি পাবে, এই কাটমানি সরকারকে কীভাবে পরাস্ত করা যায়, বিশেষ করে পঞ্চায়েতের উন্নয়নের জন্য যে সমস্ত ফান্ড আছে সেইগুলো যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়, এটা পাবলিক তার নিজের মতো লোককে ভোট দিয়ে জিতিয়ে জনপ্রতিনিধি তৈরি করবে, পঞ্চায়েতের সদস্য তৈরি করবে। এতক্ষণ আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম দীর্ঘ 42 দিন পর যিনি জেল খেটে বাড়িতে ফিরেছেন, আইএসএফের বিধায়ক চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে নিলাম।